পরের দিন পোর্ট সাইডে ফিরতেই এক বিদঘুটে ঘটনা। প্রফেসরের হোটেলের কাছেই একটা বড় দোকান থেকে একটা চামড়ার পোর্টফোলিও কিনে রাস্তায় বেরোতেই সেই পাগলাটে লম্বা লোকটির সঙ্গে একেবারে চোখাচোখি। শুধু তাই নয়, সে এগিয়ে এসে প্রফেসরের শার্টের কলারটা একেবারে চেপে ধরেছে। প্রফেসর তো রীতিমতো ভ্যাবাচ্যাকা। সত্যি বলতে কি, গত কয়েকদিনের আনন্দ উত্তেজনায় প্রফেসর লোকটার কথা একেবারে ভুলেই গিয়েছিলেন। আর এ ধরনের কোনো বিপদের আশঙ্কা তিনি করেননি বলেই তার সঙ্গে কোনো অস্ত্রশস্ত্রও ছিল না। লোকটা রক্তবর্ণ চোখ করে প্রফেসরের দিকে মুখ করে ঝুঁকে পড়ে সেই ভাঙা ইংরেজিতে বলে উঠল, তোমাকে সাবধান করে দিয়েছিলাম, তুমি আমার কথা শুনলে না। সেই আমারই পূর্বপুরুষের মৃতদেহ নিয়ে চলেছ তুমি নিজের দেশে। এর জন্য কি শাস্তি তোমাকে ভোগ করতে হবে তা তুমি ধারণাও করতে পারো না। এর প্রতিশোধ আমি নিজে নেব। আমি নিজে সব এই অপরাধের শোধ তুলব। এই বলে লোকটা প্রফেসরের কলারটা খামচিয়ে চাপ দিয়ে প্রায় তার শ্বাসরোধ করার উপক্রম করেছিল। এমন সময় রাস্তারই একটা পুলিশ দৌড়ে এগিয়ে এসে গায়ের জোরে লোকটাকে ছাড়িয়ে দিল। পথচারী কয়েকজন লোকও প্রফেসরের বিপদ দেখে এগিয়ে এসেছিল। তারা প্রফেসরের প্রতি সহানুভূতি প্রকাশ করে বলল, ও লোকটা ওরকমই পাগল, অনেকবার হাজত গেছে, আবার ছাড়া পেলেই উৎপাত করে। পুলিশটাও বলল যে আপনি আর চিন্তা করবেন না, লোকটিকে উত্তম মধ্যম দিয়ে তাকে সায়স্ত করবার বন্দোবস্ত করা হবে। প্রফেসরের নিজেরও তেমন উদ্বেগের কোনো কারণ ছিল না। 4 দিন বাদেই ভারতগামী জাহাজে তার প্যাসেজ বুক করা হয়ে গেছে। সঙ্গে যাবে সামারটনের দেওয়া খ্রিস্টপূর্ব 4000 বছর পুরনো ইজিপশীয় মৃতদেহ। দেশে গিয়ে তার ব্যান্ডেজ খুলে চলবে তার উপর গবেষণা। মামির রাসায়নিক রহস্য প্রফেসরকে উদ্ঘাটন করতেই হবে। লোহিত সাগরের উপর দিয়ে প্রফেসরের জাহাজ চলেছে, সমুদ্র রীতিমতো রুক্ষ, কিন্তু তাতে প্রফেসরের শরীরে কোনো কষ্ট নেই। কেবল কলমটা সোজা চলে না বলে লিখতে যা একটু অসুবিধে হচ্ছে। জাহাজের মালঘরে প্যাকিং কেসে বন্ধ কফিন। প্রফেসরের মন পড়ে রয়েছে সেখানেই। সামারটন বন্দরে এসেছিলেন প্রফেসরকে গুড বাই করতে। তাকে মনে করিয়ে দিলাম কফিনের লেখাটা পড়া হলেই সেটা যেন আমাকে জানিয়ে দেয়। তাকে এও বললাম যে অবসর পেলে তিনি যেন গিরিডিতে এসে কিছুটা সময় কাটিয়ে যান। জাহাজ যখন ছাড়ছিল তখন ডাঙার দিকে চোখ ভিড়ের মধ্যে একটা উঁচু মাথা দেখতে পেলেন প্রফেসর। দূরবীনটা চোখে লাগিয়ে দেখলেন সেই পাগলটা প্রফেসরের দিকে এক দৃষ্টে চেয়ে আছে। তার চোখে ও ঠোঁটের কোণে ক্রূর হিংস্র হাসি কোনো দিনও ভুলবার নয়। পুলিশ বাবাজি বোধহয় শায়েস্তা করতে পারেনি লোকটাকে। লোহিত সাগরের উত্তেজনা বেড়েই চলেছে। এবার লেখা বন্ধ করতে হবে। বুবাস্টিসের মরুভূমিতে রোদে পুড়ে প্রফেসরের রংটা যে বেশ কয়েক বোঝ কালো হয়েছে সেটা চাকর প্রহ্লাদের অবাক দৃষ্টিতে প্রথম তিনি খেয়াল করলেন। ঘরের আয়না অবশ্য সে প্রমাণ দিতে পারল। নিউটন এগিয়ে এসে প্রফেসরের পাতলুনে তার গা ঘষতে আরম্ভ করল। তার মুখে সেই চির পরিচিত স্নেহসিক্ত মিউ মিউ শব্দ। ভাগ্যিস বেড়ালের মৃতদেহ আনিনি সঙ্গে করে, নিউটন কোনো মতেই বরদাস্ত করতে পারত না ওটা। এই বলে প্রফেসর যখন ল্যাবরেটরিতে রাখা কফিনটার কথা মনে করলেন তখন তার আর একেবারেই তর হয়েছিল না। প্রথমে তিনি কফিনটাকে ভালো করে লক্ষ্য করলেন। তার চারপাশে এবং ঢাকনার উপরে সুন্দর কারুকার্যও লক্ষ্য করলেন। ইজিপশীয়রা কাঠ খোদাইয়ের কাজে যে কতদূর দক্ষতা অর্জন করেছিল তা এই কাজ থেকেই বোঝা যায়। কফিনের ডালাটা খুলতে আর একটা বাক্স বেরোলো।
সেটা অন্ধকারে এক শোয়ানো মানুষের মতো। অর্থাৎ ভিতরে যে মৃতদেহটি রয়েছে এটা তারই একটা সহজ প্রতিকৃতি। এর চোখ, নাক, মুখ সবই রয়েছে, আর সর্বাঙ্গে রয়েছে রঙিন তুলির নকশা। এই দ্বিতীয় বাক্সের ঢাকনাটা খুলতেই সেই চেনা গন্ধটা কিন্তু প্রফেসর পেলেন, আর ব্যান্ডেজ মোড়া মৃতদেহটি দেখতে পেলেন। অন্য সব মামির যেমন দেখেছেন, এরও তেমনি হাত দুটো বুকের উপর জড়ো করা, আপাদ মস্তক ব্যান্ডেজ মোড়া, তাই লোকটার চেহারা কেমন তার কোনো আন্দাজ পাওয়া গেল না। তবে লোকটি যে লম্বা সে বিষয়ে কোনো সন্দেহ নেই। প্রফেসরের চেয়ে প্রায় 1 হাত বেশি, অর্থাৎ 6 ফুটের বেশ উপরে। ব্যান্ডেজ খোলার কাজটা আগামীকালের জন্য তিনি রেখে দিলেন। আজ তিনি বড়ই ক্লান্ত। তাছাড়া গবেষণার সরঞ্জামও সব পরিষ্কার করতে হবে। উষ্ট্রির বালি কিছুটা এসে জমেছে তার মধ্যে। অবিনাশবাবুকে কাল খবর দিয়ে ডেকে এনে এই বাক্সের ডালা খুলিয়ে প্রফেসর দেখাবেন তার বৈজ্ঞানিক গবেষণা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করা অবিনাশবাবুর একটা বাতিক। এটা দেখলে পরে কিছুদিনের জন্য বোধহয় মুখটা বন্ধ হবে। এই কিছুক্ষণ আগে দরজা ধাক্কার শব্দ শুনে প্রফেসর অবিনাশবাবু মনে করে প্রহ্লাদকে দেখতে পাঠিয়েছিলেন। সে ফিরে এসে বলল, কেউ নেই। রাত 11টা নাগাদ ঝড় থেমে যায়। প্রফেসরের ঘুমও এসে যায় তার কিছুক্ষণ পরেই। কটার সময় ঠিক খেয়াল নেই, আবার সেই দরজা ধাক্কার শব্দে প্রফেসরের ঘুম ভেঙে যায়। প্রহ্লাদ প্রফেসরের ঘরের বাইরের বারান্দায় শোয়। প্রহ্লাদের সবই ভালো, দোষের মধ্যে ঘুমটা অতিরিক্ত গাঢ়। এই ধাক্কার শব্দে প্রহ্লাদের ঘুমের কোনো ব্যাঘাত ঘটেনি। অগত্যা প্রফেসর নিজেই তার টর্চটা হাতে করে চললেন কে এলো এত রাত্রে দেখতে। নিচে গিয়ে সদর দরজা খুলে কিন্তু কাউকেই দেখতে পেলেন না। টর্চের আলো ফেলে চারিদিক দেখলেন, কেউ কোথাও নেই। হঠাৎ প্রফেসরের হাতটা নিচে নামায় আলোটা দরজার চৌকাঠের ঠিক সামনে সিঁড়ির ওপর পড়তে দেখলেন সেখানে ভিজে পায়ের ছাপ। আর সেই পায়ের আয়তন দেখেই মনের ভেতরটা খচখচ করে উঠল তার। গিরিডি শহরে এত বড় পায়ের ছাপ আর কার হতে পারে? যারই হোক না কেন তিনি উধাও হয়েছেন, এবং একবার এসে যখন ফিরে গেছেন তখন আশা করা যায় যে এত রাত্রে হয়তো তার আর পুনরাগমন ঘটবে না। প্রফেসর দরজা বন্ধ করে ফিরে গেলেন তার শোবার ঘরে। যাবার পরে কি জানি খেয়াল হলো ল্যাবরেটরির ভিতরটা একবার উঁকি দিয়ে দেখে নিলেন। কোনো পরিবর্তন বা অস্বাভাবিক কিছুই লক্ষ্য করলেন না। কফিন যেখানে ছিল সেখানেই আছে, ডালাও বন্ধই আছে। ল্যাবরেটরির থেকে বেরিয়ে দেখলেন নিউটন বারান্দায় এক কোণে দাঁড়িয়ে আছে। তার লোমগুলো খাড়া আর সর্বাঙ্গে কেমন যেন তটস্থ ভাব। হয়তো দরজা ধাক্কার শব্দেই নিউটনের ঘুম ভেঙে গেছে, এবং এত রাত্রে তার বাড়িতে এ ধরনের ঘটনা নিতান্তই অস্বাভাবিক বলে প্রফেসর নিজেও অস্বস্তি বোধ করছেন। নিউটনকে কোলে নিয়ে তিনি শোবার ঘরে নিয়ে এলেন। তারপর ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে নিউটনকে খাটের পাশেই মেঝেতে কার্পেটে শুইয়ে দিয়ে নিজেও বিছানায় শুয়ে পড়লেন। তারপর সকাল সকাল উঠে কফি খেয়ে ল্যাবরেটরিতে গিয়ে হাজির হলেন। ঘন্টা দুয়েক ধরে তার কাজের সরঞ্জামগুলো পরিষ্কার করলেন। টেস্ট টিউব, রিটর্ট, জার, বোতল, ফ্লাস্ক এই সবগুলোই ধুলো পড়েছিল। তারপর প্রহ্লাদকে ডেকে বললেন, যতক্ষণ ল্যাবরেটরিতে আছি ততক্ষণ যেন কাউকে বাড়িতে ঢুকতে দিও না। সে নিজেও যেন ওয়ার্নিং না দিয়ে ল্যাবরেটরিতে না ঢোকে। তারপর কফিনের পাশে সরঞ্জাম সমেত একটা টেবিল ও তার নিজের বসার জন্য একটা চেয়ার এনে
সব কাজ গোছাতে শুরু করে দিলেন। মৃতদেহকে অবিকৃত অবস্থায় রাখার জন্য ইজিপশীয়রা যেসব মশলা ব্যবহার করত তার মধ্যে ন্যাট্রন, কস্টিক সোডা, বিটুমেন, বলসাম ও মধুর কথা জানা যায়। কিন্তু এছাড়াও এমন কোনো জিনিস ইজিপশীয়রা ব্যবহার করত যার কোনো হদিশ পরীক্ষা করেও পাওয়া যায়নি। প্রফেসরকে অজ্ঞাত উপাদানগুলি গবেষণা করে বার করতে হবে। বাক্সের ডালা ও কফিনের ডালা খুলে তিনি একবার ব্যান্ডেজ পরিবৃত্ত মমিটার দিকে চেয়ে দেখলেন মৃতদেহের কোনো বিকার না ঘটলেও 4000 বছরে ব্যান্ডেজগুলো কিছুটা ক্ষয়প্রাপ্ত হয়েছে। খুব সাবধানে চিমটে দিয়ে খুলতে হবে সেগুলোকে। হাতে দস্তানা ও মুখে মাস্ক পরে প্রফেসর কাজ শুরু করে দিলেন। মাথার ওপর থেকে ব্যান্ডেজটা খুলতে শুরু করে প্রথম কপাল এবং তারপরে মুখের বাকি অংশটা বেরোতে আরম্ভ করলো। কপালটা বেশি চওড়া নয়, চোখ দুটো কোটরে ঢোকা, নাক বেশ উঁচু। ডান দিকের গালে ওটা কি? 3টে গভীর ও লম্বা দাগ। কোনো তীক্ষ্ণ জিনিস দিয়ে চেরা হয়েছে যেন গালের চামড়াকে। তলোয়ার যুদ্ধে এ দাগ সম্ভব কি? কিন্তু তাহলে 3টে হবে কেন? আর দাগগুলো সমান্তরালভাবেই বা যাবে কেন? ঠোঁটের কাছটা পর্যন্ত যখন বেরিয়েছে তখনই যেন মুখটা কেমন চেনা চেনা বলে মনে হলো। এই চোয়াল, এই চোখ, এই নাক, কোথায় যেন দেখেছেন প্রফেসর এই চেহারা। মনে পড়েছে পোর্টসেইডের সেই পাগলের সঙ্গে এই চেহারার আশ্চর্য সাদৃশ্য। কিন্তু সেটা তো কোনো অস্বাভাবিক কিছু নয়। আমাদের বাঙালিদের পরস্পরের মধ্যে যেমন চেহারার পার্থক্য দেখা যায়, ইজিপশীয়দের মধ্যে পার্থক্য তার চেয়ে অনেক কম। প্রাচীন ইজিপশীয় মূর্তিগুলোর মধ্যে এমন চেহারা দেখা যায়, পোর্টসেইডের রাস্তাঘাটে আজকের দিনেও সেরকম চেহারা অনেক চোখে পড়ে। সুতরাং এতে অবাক হওয়ার কিছুই নেই। ইজিপশীয়দের মধ্যে ধরে নেওয়া যায় একটা খুব টিপিক্যাল চেহারা এরকম। মনে মনে ভাবলেন সেই পাগল বলেছিল আমার পূর্বপুরুষের মৃতদেহ নিয়ে চলেছ তুমি। বোধহয় তার কথায় আমলটা তখন একটু বেশি দিয়েছিলাম, তাই এখন আদল দেখে মনে একটা অমূলক আশঙ্কা জাগছে। পোর্টসেইডের স্মৃতি অগ্রাহ্য করে প্রফেসর ব্যান্ডেজ খোলার কাজ শুরু করে দিলেন। গলার কাছ থেকে ব্যান্ডেজটা সত্যিই পচা বলে মনে হতে লাগলো। চিমটের প্রতি টানে সেটা টুকরো টুকরো হয়ে যেতে লাগলো। কিন্তু এ ব্যাপারে অধৈর্য হলে মুশকিল, তাই অত্যন্ত ধীর ও শান্তভাবে হাত চালাতে শুরু করলেন তিনি। সময় যে কিভাবে কেটে যাচ্ছে সে বোধহয় কাজের সময় সম্পূর্ণই হারিয়ে ফেলেছেন প্রফেসর। পাঁজরের নিচটায় যখন পৌঁছেছেন তখন খেয়াল হলো যে সন্ধ্যা হয়ে এসেছে, বাতিটা জ্বালানো দরকার। চেয়ার ছেড়ে উঠতে যাবেন এমন সময় জানলার দিকে চোট পড়তেই সর্বাঙ্গে যেন একটা শিহরণ খেলে গেল। জানলার কাছে মুখ লাগিয়ে ঘরের ভিতর এক দৃষ্টে চেয়ে রয়েছে পোর্টসেইডের সেই পাগল। তার চোখে মুখে আগের চেয়েও শতগুণ হিংস্র ও উন্মত্ত ভাব। সে একবার প্রফেসরের দিকে ও একবার কফিনের দিকে চাইছে। ঘরে আলো জ্বালালে হয়তো আতঙ্কের ভাবটা একটু কমে যাবে এই মনে করে প্রফেসর যখন দেয়ালে সুইচের দিকে হাত বাড়িয়েছেন, এমন সময় একটা প্রচণ্ড ধাক্কায় জানালার ছিটকিনিটা ভেঙে উপড়ে ফেলে লোকটা এক লাফে একেবারে প্রফেসরের ল্যাবরেটরির মধ্যে এসে পড়ল। তারপর তার পৈশাচিক দৃষ্টি প্রফেসরের দিকে নিবন্ধ করে হাত দুটোকে বাড়িয়ে প্রফেসরের দিকে অগ্রসর হতে লাগলো। তারপরের ঘটনাটি ঠিক পরিষ্কারভাবে বর্ণনা করার সাধ্য প্রফেসরের নেই, কারণ সমস্ত জিনিসটা ঘটে গেল একটা বৈদ্যুতিক মুহূর্তের মধ্যে। লোকটাও প্রফেসরের উপর ঝাঁপিয়ে পড়তে যাবে,
আর ঠিক সেই মুহূর্তে একটা প্রচণ্ড ফ্যাস শব্দ করে নিউটন কোত্থেকে জানি এসে সোজা লাফিয়ে পড়ল লোকটার মুখের ওপর। তারপর একেবারে রক্তাক্ত ব্যাপার, পাগলের ডান গালে একটা বীভৎস আঁচড় দিয়ে নিউটন তাকে একেবারে ধরাশায়ী করে ফেলল। নিউটনের আক্রোশ প্রফেসরের কাছে সম্পূর্ণ অপরিচিত। সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো এই যে লোকটা সেই যে রক্তাক্ত গাল নিয়ে মাটিতে পড়ল, সেই অবস্থা থেকে সে আর উঠতে পারল না। শক থেকে হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ। এছাড়া তার এভাবে মৃত্যুর আমি কোনো কারণ খুঁজে পেলাম না। লোকটা শেষ নিঃশ্বাস ত্যাগ করার সঙ্গে সঙ্গে নিউটন লেজ গুটিয়ে সুবোধ বালকটির মতো ল্যাবরেটরির থেকে বেরিয়ে চলে গেল। আর প্রফেসর একটা অসহ্য দুর্গন্ধ পেয়ে কফিনের দিকে চেয়ে দেখলেন 4000 বছরের পুরনো মৃতদেহে বিকারের লক্ষণ দেখা গেছে। এই পাগলটির মৃত্যুর সঙ্গে সঙ্গে ইজিপশিয়ান জাদুর মেয়াদ ফুরিয়ে গেছে। প্রফেসর আর দ্বিধা না করে কফিনের ডালাটা বন্ধ করে 36 রকম সুগন্ধ ফুলের নির্যাস মিশিয়ে প্রফেসরের নিজের তৈরি এসেন্সের খানিকটা ল্যাবরেটরির চারিদিকে স্প্রে করে দিলেন। মমির রহস্যই রয়ে গেল এ যাত্রা। প্রাচীন ইজিপশীয় বৈজ্ঞানিক এই একটি ব্যাপারে এখনো ভারতের সেরা বৈজ্ঞানিকের এক ধাপ উপরে রয়ে গেলেন। স্থানীয় পুলিশে খবর পাঠাতে অল্পক্ষণের মধ্যেই গিরিডির ইন্সপেক্টর যতীন সমাদ্দার প্রফেসরকে খুবই সমীহ করতেন। তিনি চোখ কপালে তুলে বললেন, ওই কাঠের বাক্সের মৃতদেহটির জন্য তো আর আপনি দায়ী নন, কিন্তু ওই যে মাটিতে যিনি পড়ে আছেন তার মৃত্যুর তদন্তের ব্যাপারে আপনাকে একটু ঝক্কি পোয়াতে হবে। প্রফেসর বললেন, সে হোক, আপাতত এই প্রাচীন এবং নবীন লাশ দুটোকেই এখান থেকে সরাবার ব্যবস্থা করুন তো। প্রফেসর শঙ্কু আজ সামারটনের চিঠি পেয়েছেন। তিনি লিখেছেন, প্রিয় প্রফেসর শঙ্কু, আশা করি নোবেল প্রাইজ পাবার পথে বেশ খানিকটা অগ্রসর হয়েছেন। আপনার কফিনের প্যাপাইরাসটার পাঠোদ্ধার করেছি। তাতে মৃত ব্যক্তির পরিচয় দিয়ে বলা হচ্ছে, ইনি জীবদ্দশায় বেড়ালমুখী নেফাদত দেবীর অবমাননা করেছিলেন বলে প্রাণদণ্ডে দণ্ডিত হন, কিন্তু সেই দণ্ড ভোগ করার আগেই একটি বেড়ালের আঁচড় খেয়ে রহস্যজনকভাবে তার মৃত্যু হয়। অর্থাৎ দেবী তার অবতারের রূপ ধরে তার অপমানের প্রতিশোধ নিজেই নিয়েছিলেন। আশ্চর্য নয় কি? এর বৈজ্ঞানিক ভিত্তি কি হতে পারে সেটাও একবার ভেবে দেখতে পারো। তোমার কাজ কেমন চলছে জানিও। আমি ইংল্যান্ডে ফিরে প্রাণপণে বিটল মাহাত্ম্য প্রচার করেছি। ইতি ভবদীয় জেমস সামারটন। সামারটনের চিঠিটা পড়ে ভাঁজ করে খামের ভিতর রাখতে যাবেন এমন সময় পাতলুনে নিউটনের গা ঘষা অনুভব করলেন। প্রফেসর সস্নেহে তাকে কোলে তুলে জিজ্ঞাসা করলেন, কি হে মার্জার, তুমিও কি নেফদের দেবীর অবতার নাকি? নিউটন বলল, মিয়াও। আশিক, এই গল্পটা তোমার কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। বন্ধুরা, যদি তোমাদেরও এই গল্পগুলো ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে কমেন্টে জানাও কি নতুন গল্প শুনবে। ঠিক, তাড়াতাড়ি জানাও আমাদের কি কি নতুন গল্প শুনবে।